নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভরা কোর্টরুম চত্বরে সুপ্রিম কোর্টের মতন জায়গায় একদম একজন মুখ্যমন্ত্রী, তাকে চোর বলে সম্বোধন করা হলো এবং তার সঙ্গে একটা রাজ্যের ডিজিপি তাকে সম্পূর্ণভাবে এই চুরিতে মদদ দেওয়ার অভিযোগ তুলে অপসারণ করার জন্য আবেদন করা হলো। এই সামগ্রিক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গকে নিয়ে এবং আজকে হাই ভোল্টেজ একটা কেস উঠেছিল। সেই শুনানিটার সামগ্রিক তথ্য আপনাদের দেব, যে ইডি ভার্সেস তৃণমূল কংগ্রেস, সেই কেসটা আজকে উঠেছিল সুপ্রিম কোর্টে এবং প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং তার সঙ্গে জয়মাল্য বাগচির বেঞ্চ এই শুনানিটা শোনে। কি কি সামগ্রিক ঘটনাটা ঘটে আপনাদের বিস্তারিত বলবো। এই মুহূর্তে লড়াইটা প্রাথমিকভাবে ছিল টিএমসি ভার্সেস বিজেপি, কিন্তু সেই লড়াইটা কখন যে ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস অমিত শাহ হয়ে যায়, সেটা আপনি হয়তো একদম ধরতে পারার আগেই সামগ্রিক বিষয়টা ঘটে গিয়েছে। এবং আপনারা জানেন, কয়েকদিন আগে হাইকোর্টে যখন কেসটা উঠেছিল, হাইকোর্টে এমন চিৎকার চেঁচামেচি হয়, কেসটা সম্পূর্ণ পিছিয়ে যায় হাইকোর্টে। ইন দ্য মিন টাইম একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেসটা নিয়ে চলে যাওয়া হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে কেসটা ইডিও নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস একটা ক্যাভিয়েট ফাইল করে আপনাদেরকে জানিয়েছিলাম যে যদি শুনানি হয় তাহলে তাদের পক্ষটাও যেন শোনা হয়। সেই পক্ষ শোনার দিন ছিল আজ এবং সেখানে একদম রীতি মতন ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ার, তাদের দুজনের মধ্যে ফাইট হয় এবং সেই ফাইটের যা নির্যাস উঠে এসছে আপনারা শুনলে রীতিমতন চমকে যাবেন। ইডির তরফ থেকে তুষার মেহতা সলিসিটর জেনারেল তিনি লড়াই করেন এবং তৃণমূল কংগ্রেস তরফ থেকে কপিল সিব্বল তিনি লড়াই করেন। সমস্তটা বলবো বিস্তারিত, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা প্রথমেই শুনুন যে আজকে একদম সরাসরি কোর্টের অভ্যন্তরে তুষার মেহতা তিনি ইডির তরফ থেকে বক্তব্য রাখেন এবং অদ্ভুত অদ্ভুত তথ্য আমরা আজকে প্রথম জানতে পারি। তুষার মেহতা তিনি ইডির তরফ থেকে এসে বলেন যে সেদিন যখন আইপ্যাকের দপ্তরে ইডি রেড করেছিল তখন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার কিসের তথ্য লোকানোর ছিল, এইটা ছিল তুষার মেহতার প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে বক্তব্যটা তিনি রাখেন, তিনি বলেন যে এই সামগ্রিক রেডটা যখন চলছে তখন মুখ্যমন্ত্রী আসেন এবং প্রতীক জৈনের সঙ্গে কথা বলেন, প্রতীক জৈনের স্ত্রীর সঙ্গে কথা বলেন, প্রতীক জৈনের সন্তানের সঙ্গে কথা বলেন এবং তার যাবতীয় তথ্য তিনি ইচ্ছে মতো নিয়ে চলে যান। এবার তুষার মেহতা ইডির পক্ষ থেকে দাবি করছেন যে সামগ্রিকভাবে শুধুমাত্র প্রতীক জৈনের ফোন, শুধুমাত্র ইডির দরকারি কাগজপত্র যে মুখ্যমন্ত্রী নিয়ে চলে গিয়েছেন তাই নয়, তার সঙ্গে ইডির একজন আধিকারিক, সেই ইডির আধিকারিকেরও একটা ফোন নিয়ে নাকি মুখ্যমন্ত্রী চলে এসেছেন। তো অদ্ভুত কথা আমরা প্রথমবার শুনছি। যাই হোক, তুষার মেহতা যখন এই সমস্ত বলেন, তার সঙ্গে তিনি কি উল্লেখ করেন, তার সঙ্গে তিনি উল্লেখ করেন একদম সরাসরি রাজীব কুমারকে নিয়ে। রাজীব কুমার হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশে থাকা একদম ডিজিপি র্যাঙ্কে থাকা একজন অফিসার এবং সেই রাজীব কুমার, তার সম্বন্ধে ইডির পক্ষ থেকে তুষার মেহতা বলতে গিয়ে তিনি বলেন যে এই রাজীব কুমার কলকাতা পুলিশের যখন পুলিশ কমিশনার ছিলেন তখন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্ণাও দিয়েছিলেন এবং এই যে সামগ্রিক মিশনটা, এই আইপ্যাকের অফিস কিংবা আইপ্যাকের যে প্রতিষ্ঠাতা প্রতীক জৈন তার বাড়িতে রেড করা, এই সামগ্রিক বিষয়টাতেও যখন মুখ্যমন্ত্রী এসে দাঁড়ান, মুখ্যমন্ত্রী যখন ভেতরে ঢোকেন তখন রাজীব কুমার সম্পূর্ণভাবে তাকে সাহায্য করেন এবং এই মুহূর্তে তাকে নিলম্বিত করার একটা আবেদন জানাচ্ছে ইডি। এবং ইডি শুধু তাই বলছে না, তার সঙ্গে ইডি বলছে এই রাজীব কুমারের বিরুদ্ধে ইমিডিয়েটলি এফআইআর করতে হবে, অ্যাকশন নিতে হবে। তিনি কেন এই সামগ্রিক চুরিতে, মুখ্যমন্ত্রীর চুরিতে মদত দিয়েছিলেন। আপনারা বোঝার চেষ্টা করুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, সামনেই ভোট হতে চলেছে, আমরা জানি না ভোটের রেজাল্ট কি হবে, কিন্তু এখনো পর্যন্ত স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী, তাকে সরাসরি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইডির তরফ থেকে তুষার মেহতা চুরি করেছে এই কথাটা বলছে। এবং তার পরবর্তীতে তিনি কি বলেন, তিনি বলেন যে এই মুহূর্তে রাজীব কুমারের নামে সম্পূর্ণ অ্যাকশন নিতে হবে এবং তাকে তার পদ থেকে সরানোর ব্যবস্থা করা হোক। এইটা হচ্ছে ইডির বক্তব্য। এবার আপনাদের জানাই, উল্টো দিকে দাঁড়িয়েছিলেন একদম সরাসরি কপিল সিব্বল। কপিল সিব্বল বিশেষ কিচ্ছু বলেননি। কপিল সিব্বল দুটো ছোট্ট ছোট প্রশ্ন করেন। কপিল সিব্বল বলেন যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছিলেন ভেতরে তখন তো অলরেডি ইডি রেড চলছে, তাহলে সেখানে যদি কোনো তথ্য তিনি নিয়ে বেরিয়ে আসেন তাহলে সেটা চুরি হলো কিভাবে।
এই প্রথম প্রশ্ন একদম সহজ ভাবে তিনি বলেন যে 12টার সময় মুখ্যমন্ত্রী এসেছিলেন, 12টা 15 তিনি বেরিয়ে গিয়েছিলেন, আর সামগ্রিকভাবে ইডি যতক্ষণ রেড করার ইচ্ছা তারা রেড করেছে এবং তাদের সামনে দিয়ে কিছু কাগজপত্র মুখ্যমন্ত্রী তার দরকার মতো নিয়ে এসেছেন, তার পার্টির কিছু কাগজপত্র, তাহলে সেটা চুরির আওতায় কেন বলা হচ্ছে? এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন একদম সরাসরি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই মামলা, এই যে কয়লা পাচারের সঙ্গে আইপ্যাক যুক্ত, এইটা তো ছিল মূল মামলা, তো সেই মামলার সূত্র ধরে কেন ইডি এতদিন ধরে দেরি করেছিল, এতদিন ধরে কেন বসেছিল? এই মামলার যা ডেট ইডি দিয়েছে তা হচ্ছে 2 বছর আগেকার ডেট, তাহলে সেই 2 বছর কেন দেরি হলো ইডির? এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে কেন হঠাৎ করে ইডি ঠিক নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দল এবং সামগ্রিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিক থেকে দেখতে গেলে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ এর বিরোধী দল, তাদেরকে ডিস্টার্ব করার জন্য, তাদের যে মূল স্ট্র্যাটেজিস্ট, তাদের অফিসে হঠাৎ করে ধাওয়া করলো? হঠাৎ করে এই একটা কেসের ভিত্তিতে তারা কি নিতে এসেছিল, কোন নথি তাদের দরকার ছিল? ঠিক যেমন তুষার মেহতা প্রশ্ন করেন যে কোন প্রমাণ লুকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা সচেতন ভাবে সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, ঠিক তেমন ভাবে কপিল সিব্বলের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কোন নথির জন্য এই মুহূর্তে ইডি হঠাৎ করে রেড করেছিল, কেন হঠাৎ করে 2 বছরের পুরনো মামলা কিংবা তারও আগের একটা মামলার যোগাযোগের জন্য এই মুহূর্তে 2026 সালে ইডি রেড করতে এলো আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে? এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন কপিল সিব্বল, এবং অবশ্যই এই মুহূর্তে সামগ্রিক কেসটা কিন্তু অত্যন্ত জমজমাট একটা জায়গায় আছে। তার কারণ প্রাথমিকভাবে আপনাদের যেটা বললাম যে প্রাথমিক একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা টিএমসি ভার্সেস বিজেপি, সেখান থেকে হলো টিএমসি ভার্সেস ইডি, তার পরবর্তীতে একদম সরাসরি হলো ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তীতে এই মুহূর্তে যে জায়গাটায় চলছে, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন বাইরে দাঁড়িয়ে, তিনি একদম সরাসরি অমিত শাহকে নিশানায় নিয়েছিলেন ইডি অফিস থেকে বেরিয়ে এসে এবং তার সঙ্গে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এসে। তো সেই জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু আবার উঠে আসছে, অর্থাৎ অমিত শাহ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইটা ক্রমাগত কিন্তু সুপ্রিম কোর্টেও হয়েছে। এবং অদ্ভুত একটা কথা ইডির পক্ষ থেকে উঠে আসে যে সুপ্রিম কোর্টে জানতে চান যারা বিচারক ছিলেন যে কেন হঠাৎ করে হাইকোর্টে মামলাটা, এই সম্পূর্ণ যে মামলাটা উঠেছিল হাইকোর্টে, সেখানে শুনানিটা হলো না কেন? তো তখন তুষার মেহতা ইডির পক্ষ থেকে জানান যে এটা ইচ্ছে করে তৃণমূল কংগ্রেস হাইকোর্টে সামগ্রিক মামলাটাকে সেদিন পিছিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবীরা গিয়ে নাকি ইচ্ছা করে গন্ডগোল পাকিয়েছিলেন এবং গন্ডগোল পাকানোর মাধ্যমে তারা সরাসরি এই মুহূর্তে তারা হাতে আরো কিছুটা সময় নিয়ে নেয় যাতে তারা প্রমাণ লোপাট করতে পারে। এই সামগ্রিক কথা উঠে আসে এবং অবশ্যই এই মুহূর্তে একটা বেশ তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চোর বলা, সেটা একদম নজিরবিহীন একটা ঘটনা। এবং তুষার মেহতা ভার্সেস কপিল সিব্বল, তাদের লড়াই আমরা বিভিন্ন প্রেক্ষিতে দেখেছি, এসআইআর এর প্রেক্ষিতে দেখেছি এবং তার আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত আইনের ক্ষেত্রে দেখেছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কপিল সিব্বল এবং ইডির পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা, তাদের লড়াই আবারও দেখছি জমজমাট পরিস্থিতি তৈরি হয় সুপ্রিম কোর্টে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, পরবর্তী শুনানির যা আপডেট উঠে আসবে সেটাও আপনাদের সামনে রাখবো। তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছুটা কিন্তু একদম সরাসরি ইডির দিকেও প্রশ্ন তোলা হয়েছে, এবং ইডি যে মারাত্মক তথ্যটা দিয়েছে, আমরা জানি না কি সত্যতা ইডির কাছে আছে, যে ইডির এক আধিকারিকও নাকি তার ফোন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছেন। তো সামগ্রিক ঘটনা এই প্রথম কিছু তথ্য সামনে উঠে এলো। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।